ধ্বংসপ্রাপ্ত, নিরাপদ পানি নাই, গোলায় ধান নাই, খাদ্য নাই, 1 কোটির উপর মানুষ শরণার্থী, দেশের ভিতরে 3 কোটি মানুষ গৃহহারা, ঘর বাড়ি পুড়িয়ে ছারখার করা হয়েছে। মানুষকে শুধু হত্যাই করা হয়নি, সেই সাথে সাথে তাদের অত্যাচার নির্যাতনে হানাদার বাহিনী এদেশের কত মানুষ যে মৃত্যুবরণ করেছে, কত শিশু যে মৃত্যুবরণ করেছে, সেই অবস্থায় তার উপর নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং পুনর্বাসন, শহীদ পরিবারগুলি তাদের আর্থিক সহায়তা দেওয়া, পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলা, ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ, মিল, কলকারখানা সেগুলি আবার মেরামত এবং চালু করা, একই সাথে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করা, জাতিসংঘ সহ কমনওয়েলথ, জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ অর্জন করা সহ প্রতিটি কাজ ওই অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি দেখা গেছে ওই 72 সাল থেকেই শুরু হলো তার বিরুদ্ধে কিছু কিছু লোকের কুৎসা রটনা এবং লেখালেখি, এবং এই লিখতে এমন একটা পর্যায়ে তারা নিয়ে আসলো যে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। এরপরে এদেশের মানুষ কি পেয়েছে? একের পর এক হত্যা, কু, ষড়যন্ত্র। 19টা কু হয়েছে এই দেশে। মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন নির্যাতন করে করে তাদের হত্যা করা হয়েছে, অনেককে তুলে নিয়ে তাদের লাশ গুম করা হয়েছে। একটা অন্ধকার যুগের ভিতর দিয়ে যেন এই দেশ চলছিল। 96 সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণ প্রথম অনুভব করে যে সরকার জনগণের সেবক, জনগণের সেবা করে, দেশের কল্যাণের কাজ করে। 96 থেকে 2001 96 থেকে 2001 বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়, মর্যাদা পায়। বাংলাদেশের মানুষের নানামুখী সমস্যার সমাধানে এবং অবকাঠামো উন্নয়নে আমরা পদক্ষেপ নিই। বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন শুরু করি, যার শুভ ফল দেশের মানুষ পেতে শুরু করে। 45% সাক্ষরতা থেকে 65% উন্নীত করি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করি। 2001 আমরা আর ক্ষমতা আসতে পারলাম না। আমাদের সমস্ত অর্জনগুলি একে একে নস্যাৎ করা হলো। সেই 2001-এ যে অত্যাচার নির্যাতনের কাহিনী, যেখানে ছোট 6 বছরের রাজুপা গ্যাং রেপের শিকার হয়েছিল, যেখানে 6 বছরের রাজুপা থেকে শুরু করে বড় বৃদ্ধরাও রেহাই পায়নি, ঠিক হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল, একইভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চলেছে। যদি 2001-এর ওই অক্টোবরের থেকে যে খুন খারাপি শুরু হয়েছিল, যদি আপনার পত্রিকা খুলে দেখেন, দেখবেন ওই জনগণ সহ 2-1টা পত্রিকা হয়তো এই ঘটনা তুলে ধরেছে। অনেক পত্রিকায় কিন্তু এই বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের কথা লেখে নাই। তাদের কথা ছিল যে না, সরকারকে নাকি সময় দিতে হবে, 3 মাস সরকারের বিরুদ্ধে কিছুই লিখবে না। এমন 2টি পত্রিকার এই বক্তব্য, যাদের চরিত্র পরিবর্তন হয় নাই। ওই পত্রিকা 2টি প্রতিষ্ঠার পর থেকে হয়তো প্রথম কয়েক বছর আমি দেখেছি একটা নিরপেক্ষ পত্রিকা, এরপরে গোটা 20টা বছর আমার রাজনীতি জীবনে এই পত্রিকাগুলি শুধু আমার বিরুদ্ধে কুৎসাই রচনা করে গেছে, আমার বিরুদ্ধে লিখে গেছে। আওয়ামী লীগ যেন তাদের শত্রু। আর যদি কোনোদিন একটু একেবারে না লিখতে পারে নাই, যখন একটু লিখেছে
লেখার শেষে একটা খোঁচা দিয়ে ছেড়ে দিয়েছে। এটাই ছিল ওই পত্রিকার চরিত্র এবং তাদের মুখোশ উন্মোচন হয়েছে। বিএনপির 5 বছর, এরপর তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, বাংলাদেশের মানুষ যেন একটা অন্ধকার যুগে ছিল। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে, তারা কমিয়েছে। সাক্ষরতার হার বাড়িয়েছে, তারা কমিয়েছে। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। 26 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রেখে গিয়েছিলাম 2001 সালে। বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে। 2009 সালে এসে পেয়েছি 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। অর্থাৎ যতগুলি ব্রিজ, রাস্তাঘাট যা নির্মাণ সব বন্ধ। লুটপাট, মানুষ খুন, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি। প্রকাশ্য দিবালোকে বাংলা বাহিনী অস্ত্র নিয়ে মিছিল করে, পুলিশ পাহারা দেয়, আর বিএনপির প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রীরা তাদেরকে উৎসাহ যোগায়। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। এবং বিএনপির এই দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং এর কারণেই এদেশে এমার্জেন্সি আছে। আর সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের নির্বাচন দেবার কথা, তারা বেশ বেড়েই বসে গেল। আর তখন আমরা কি দেখলাম, যে রাজত্ব চালাচ্ছে কে? তত্ত্বাবধায়ক সরকার আছে এবং ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা যাদের আপন জন। ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত ফখরুদ্দিন, খালেদা জিয়া তাকে নিয়ে এসে বাংলাদেশের গভর্নর বানায়। সেনা অফিসার 9 জন ডিজিএ, 9 জন মেজর জেনারেল দিয়ে মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানায়। আর যখন তারা ক্ষমতায় বসলো, ততক্ষণ তাদের ভিন্ন রূপ দেখা দিল, যে ক্ষমতাকে পাকাপোক্ত কিভাবে করা যায়। আর এই ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য ওই দুটি পত্রিকা আবার উঠে পড়ে লেগে গেল তাদের সাথে। এবং এই পত্রিকায় আপনার ইতিমধ্যেই আপনারা দেখেছেন, একজন সম্পাদক তিনি স্বীকার করেছেন যে তিনি যা লিখছেন, ডিজিএফআই যা দিত তাই লিখে দিতেন। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে হ্যাঁ ডিজিএফআই খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। যে প্রশ্নটা কেউ করেনি, আমি করেছিলাম, যে দেশ চালায় কে, সরকার প্রধান কে? ওই ডিজিএফআই 2 ডাইরেক্টর ব্রিগেডিয়ার আমিন আর ব্রিগেডিয়ার বারি, তারাই হয়ে গিয়েছিল হিরো। তারাই মনে হতো যেন দেশ চালাতো। কিভাবে তাদের হাতে ছাত্র, শিক্ষক, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ব্যবসায়ী, রাজনীতিবিদ সকলেই তখন নির্যাতিত হয়েছে। কে না নির্যাতিত হয়েছে? ব্যবসায়ীদের ধরে ধরে তাদের কাছে টাকা নেওয়া, অনেকে দেশ ছাড়া, অনেকে কারাগারে বন্দী। আর এর মদতটা দেওয়ার জন্য ওই ব্রিগেডিয়ার আমিনার বাড়ি যে কাগজ ধরিয়ে দিত, সেই কাগজই ওই সম্পাদক সাহেব লিখে দিতেন পত্রিকায়। এই কথা তিনি স্বীকার করে গেছেন। সত্য কখনো চাপা দেওয়ার জন্য একসময় বেরিয়ে আসে, আসল চেহারা বেরিয়ে গেছে। কিন্তু আমার মাঝে মাঝে প্রশ্ন মনে জাগে। উনি বললেন যে ডিজিএফআই যে কাগজ দিত সেই কাগজই ছাপাতো। তো সেই পত্রিকার উপরে তো লেখা থাকে নির্ভীক সাংবাদিকতা। তাহলে নির্ভীক সাংবাদিকতা কাকে বলে? এতই নির্ভীক যে ডিজিএফআই ওই আমিন বাড়ির ধরা কাগজ লিখে দিতে ছাপাচ্ছেন, একবার তাকাচ্ছেন না, তাহলে অর্থ কি দাঁড়ায়? আমার প্রশ্ন এখানে। প্রশ্নটা হচ্ছে, এই ডিজিএফআই সাথে বা ব্রিগেডিয়ার আমিন আর ব্রিগেডিয়ার বাড়ির সাথে ওনার কি সখ্যতা ছিল? অথবা তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন, যে যা দিত তাই লিখত? অথবা যে -2 ফর্মুলার একটা ষড়যন্ত্র চলছিল, যে রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে, সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদকদ্বয় জড়িত ছিল। কোনটা সত্য? কাজে
তার কাছ থেকে এই বিচার আমরা কি আদায় করব? যে উচ্চশিক্ষার্থে পাকিস্তান ফেরতা হয়ে তারপরে যে মুক্তিযুদ্ধের মাঠে যে শুধু ইংরেজি বলা লেখার কাজটা করেছিল। কাজে ওই রিজেফার দালালি বা আমিন বাড়ির দালালি করা যাদের চরিত্র, তারা এই দেশ আর দেশের মানুষকে কি দেবে? আর এতদিন যা লিখেছে, কারণ এই রিজেফার দেওয়া কাগজ যদি লিখে থাকে তাহলে এতদিন যা লিখে সততার একটা ভাব দেখেছিল, তার মানে যা লিখেছে সবই ভেজাল মার্কা, সবই অসত্য, সবই মিথ্যা এবং দেশকে ধ্বংস করে। আমার দুঃখ হয় যে আমাদের পার্টিতে কয়েকজন এ ব্যাপারে মুখ খুলেছে, অনেকে দেখি মুখও খুলতে কেন যেন তাদের দ্বিধা। সত্য কথা বলতে কেন এত ভয়? 20টা বছর তো আমার বিরুদ্ধেই লিখেছে, চড়াই উতরাই পার হয়ে, অনেক বন্ধুর পথ পার হয়ে তারপরে আজকে এখানে এসেছি এবং আজকে 7টা বছর বাংলাদেশে সরকার পরিচালনা করে দেশকে আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। দারিদ্র্যের হার আমরা উল্লেখযোগ্য হারে কমিয়েছি, সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের প্রবৃদ্ধির হার বিশ্বের যে 5টি দেশ উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করে, বাংলাদেশ তার মধ্যে একটি। সারা বিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যারা দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে, নিশ্চয়ই তাদের মধ্যে এই চেতনা থাকবে যে হ্যাঁ, এই দলটি এ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে। আজকে নিম্ন মধ্য আয়ের দেশ, ইনশাআল্লাহ আগামীতে আমরা মধ্য আয়ের দেশ হব, এরপর আমরা উন্নত দেশ হব। যে পদ্মা সেতু নিয়ে এত ষড়যন্ত্র, ঘোষণা দিয়েছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করবো, আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি। দেশের মানুষের কল্যাণে যারা কাজ করে, দেশকে যারা উন্নতি পথে নিয়ে যায়, দেশকে যারা উন্নতি করে এবং বিশ্বে যে বাংলাদেশের মর্যাদা আজকে উচ্চ স্থানে, যে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল, এবং সেটা করতে পেরেছি কে? আমরা, আওয়ামী লীগ সরকার। তাদেরকে সাহায্য না করে, তাদের পক্ষে না লিখে নানা রকম ভোট পাকানোর চেষ্টা, আল্লাহর রহমতে সে চেষ্টা সফল হবে না। আর সত্য বেরোবে, ধামাচাপা দিয়ে রাখা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আর এই সমস্ত দালালগুলি বাংলাদেশের জনগণের হাতে তার বিচারের ভার আমি দিয়ে গেলাম। আমি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আসুন, শহীদের রক্ত বৃথা যায় না। জাতির পিতার কাছে সবসময় তিনি একটি কবিতা উচ্চারণ করতেন। আমি সেই কথা বলেই আমার বক্তব্য শেষ করব। কবিগুরুর ভাষায়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এখন যাচ্ছি সময় সংবাদের শিরোনাম।